সকলকে স্বাগত জানাই। আমরা বেশ কয়েকদিন ধরে আমরা কি করে যাচ্ছি, মাধ্যমিকের প্রশ্নপত্র শর্ট কোশ্চেন করে যাচ্ছি সলভ। তা আজকে আমরা 2017 মাধ্যমিক প্রশ্নপত্রের ছোট প্রশ্ন সলভ করবো আমরা। এখানে প্রচুর নম্বর আছে। মাধ্যমিক 2017। আচ্ছা, আমরা আগের দিন 2 পর্যন্ত করেছিলাম। 1-এর কমপ্লিট হয়েছিল, 2-এরও কমপ্লিট হয়ে গেছিল। 3-এর শর্ট কোশ্চেন থেকে শুরু হবে। 3-এর কি বলেছে, এ 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা, 6 মাস পরে বি 20,000 টাকা দিল, তাহলে বৎসরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে। এটা ঠিক না ভুল? তাই তো? তাহলে 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, 6 মাস পরে বি 20,000 টাকা নিল। হ্যাঁ, তাই তো আসবে। তাহলে এর একের অঙ্কটা, এর কার্যকরী মূলধন কি হবে? সে 10,000 টাকা দিয়েছে, স্যার তো 12 মাস গোটা বছর ফেলেছে, তাহলে 12 দিয়ে গুণ হবে, এত টাকা। এটা তোমাদের এত করতে হবে না, মানে এটা আমি বোঝানোর জন্য করছি। এত 10,000। হ্যাঁ, আর বিয়ের কার্যকরী মূলধন কি আসবে? সে দিয়েছিল 20,000 ইন্টু তার তো 6 মাস খেলেছে, তাহলে এরও 1,20,000 টাকা আসছে। তাহলে দেখতে পাচ্ছি এ আর বি এর যেহেতু কার্যকরী মূলধন দুজনেরই একই চলে আসছে, তাহলে তাদের কি হবে? তারা প্রশ্নটা চেয়েছিল কি এখানে, তাহলে তাদের লভ্যাংশ পরিমাণ সমান হবে। হ্যাঁ, সুতরাং লভ্যাংশ সমান হবে। এটা তাহলে সত্য, তাই তো? বুঝতে পারলে সবাই? যেহেতু দুজনেরই দুজন, এ এরও কার্যকরী মূলধন আর বি এরও কার্যকরী মূলধন দুটোই সেম চলে আসলো, সুতরাং তাদের লভ্যাংশ সমান হবে। আমরা তো জানি, তাই অংশীদারি কারবারে যে কার্যকরী মূলধন যেটা হয় তার অনুপাতে কি হয়, লভ্যাংশ পাওয়া যায়। যেহেতু দুজনেরই কার্যকরী মূলধনটা সেম, সুতরাং তাদের লভ্যাংশ কি হবে? সমান হবে। সত্য হলো এক একটা। আচ্ছা, 2-এরটা কি বলেছে দেখি। x সমান 2 + √3, তাহলে x + 1/x এর মান কত? আচ্ছা, এটা সংক্ষেপে করা যায়, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। x সমান কত বলে দিয়েছে? 2 + √3। তাহলে 1/x সমান কত হবে? 1/2 + √3। এইটাকে করণীয়নির্ণেশন করবে। হ্যাঁ, করণীয়নির্ণেশন করলে 2 - √3 দিয়ে উপর নিচে গুণ হবে। 2 + √3, 2 - √3 দিয়ে কত হয়ে গেল? 2 - √3 বাই নিচে 4 - 3 আসবে, তার মানে 2 - √3 হবে। তাই হলো তো? অতএব কি চেয়েছে? x + 1/x। তাহলে 2 + √3 যোগ 2 - √3, √3 কেটে গেল, 4 অ্যান্সার হবে। তাহলে কি হলো? এটা 2-একটা মিথ্যা। এটা অ্যান্সার। হ্যাঁ, কেন? যেহেতু এখানে কি বলেছে, তার মানটা x + 1/x এর মানটা কত বলে দিয়েছে? 2√3 হবে। তাহলে সেই হিসেবে এটা ভুল হয়ে গেল। হ্যাঁ, এটা x - 1/x হলে 2√3 হতো। এটা যেহেতু x + 1/x এসে এটা 4 হবে। হ্যাঁ, তাহলে 2-একটা মিথ্যা হলো আমাদের। 3-এরটা চলে আসছে এবার। 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেমি হবে। বহিঃস্পর্শ, দেখো বহিঃস্পর্শ কাকে বলে? এই একটা বৃত্ত, আর এই একটা বৃত্ত, এইটাকে বহিঃস্পর্শ বলা হয়। হ্যাঁ, তাহলে কি কি দেওয়া আছে? 7 সেমি আর 3 সেমি। একটু ছোট হতো বৃত্তটা। আচ্ছা, তাই ছোট করে আঁকছি আমি একটু। এটা 7 সেমি, এখান থেকে এটা 3 সেমি, এটা 7। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হয়ে যাচ্ছে? 10 সেমি হবে। দূরত্ব হবে কত? যেহেতু বহিঃস্পর্শ করেছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে যোগ হয়। আর যদি এটা অন্তঃস্পর্শ হতো,
তাহলে এটা 10 হওয়া উচিত ছিল, কিন্তু বলেছে 4 সেন্টিমিটার। তাহলে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হয় আমরা ছবি থেকে পেয়ে যাচ্ছি, এই বৃত্ত এটাকে বহিঃস্পর্শ বলছে। তাহলে এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধের যোগফলটাই হয়ে গেল কি কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে সেই হিসাবে এটা কি হয়ে গেল ভুল। হ্যাঁ, তাহলে এটা মিথ্যা হয়ে গেল, এটা মিথ্যা। 3 নম্বরটা হয়ে গেল মিথ্যা, কারণ 3 নম্বরটা কি বলেছে এটা সত্যি হবে তাই বলেছে, ওই মানে এটা কত হবে 10 সেন্টিমিটার না হয়ে 4 সেন্টিমিটার বলেছে, সেই হিসেবে তাহলে মিথ্যা হলো। কি বুঝতে পারলে সবাই? এটা যদি আবার অন্তঃস্পর্শ করতো, যদি অন্তঃস্পর্শ মানে এইরকম স্পর্শ করতো, তাহলে কেন্দ্রদ্বয় 4 সেন্টিমিটার হতো। হ্যাঁ, কিন্তু এটা তো না, এটা বলেছে এইটা হবে তাই বলেছে, সেই জন্য এটা 10 হওয়া উচিত ছিল, বলেছে 4, ওই জন্য এটা মিথ্যা হলো। আচ্ছা, পরেরটা চলে আসছে আমরা 3 পর্যন্ত হলো। 3-এর 4 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হলে সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কয়ার থিটা, এটা ঠিক না ভুল? 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, তা বলছে তো, তার মানে থিটাটা ধনাত্মক সূক্ষ্মকোণ তাই বলতে চেয়েছে। থিটা বলেছে ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে এটা ঠিক না ভুল তাই বলেছে। সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কয়ার থিটা, তাই তো? সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কয়ার থিটা। আচ্ছা, বলে রাখি, দেখো এই সীমার মধ্যে যদি থিটাটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তাহলে অবশ্যই সাইন থিটা এর মান, একটু বড় করে লিখি, এর মান সর্বদা প্রকৃত ভগ্নাংশ হয়, অর্থাৎ লব ছোট হর বড় হয়। লবটা ছোট হয়, হরটা বড় হয়। তাহলে এবার কি হচ্ছে, প্রকৃত ভগ্নাংশের বর্গ যেহেতু ভগ্নাংশটি থেকে ছোট, তাহলে অতএব কি হবে সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কয়ার থিটা। আমি কি বললাম বোঝাতে চাইলাম, এটা লিখতে হবে না তো তোমাদের, যেহেতু এটা শর্ট কোশ্চেন, এটা মনে রাখবে। তাই এটা আমি যুক্তিটা তোমাদের লিখে রাখলাম। যদি কোনো কারণে 2 নম্বরে দেয়, তাহলে তোমরা এইভাবে যুক্তিটা দেবে যে যেহেতু সাইন থিটার মান সর্বদা প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, দেখবে এই সীমার মধ্যে, হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ হয় যখন 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। হ্যাঁ, মানে 90 ডিগ্রি থেকে ছোট আর 0 ডিগ্রি থেকে যখন বড় হয়, তখন কি হয়, তার প্রকৃত ভগ্নাংশ হয়, অর্থাৎ লবটা ছোট হয়, হরটা কি হয় বড় হয়। তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ, দেখো যে কোনো প্রকৃত ভগ্নাংশ 1/2 হবে, এর বর্গ করলে কি হয় 1/2 স্কয়ার, কত হয় 1/4। তাহলে 1/2 বড় না 1/4 বড়? 1/2টা মূল ভগ্নাংশটা বড় হয়, বর্গ ভগ্নাংশটা কি হয়ে যায় আস্তে আস্তে ছোট হতে থাকে। যত বড় বর্গ করা হবে কি হবে, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তত ছোট হয়ে যায়। সেই কারণে সাইন থিটাটা গ্রেটার দ্যান সাইন স্কয়ার থিটা, তাহলে এটা সত্য। এটা কি হবে সত্য। এটা তোমাদের কিন্তু এত যুক্তি লিখতে হবে না। হ্যাঁ, এটা তোমাদের বোঝার জন্য আমি লিখে দিলাম। পরীক্ষার সময় যেহেতু 1 নম্বর আছে, তোমরা এটা সরাসরি বড় জোর লিখতে পারো যে এই 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান সীমার মধ্যে সাইন থিটার মান যেহেতু প্রকৃত ভগ্নাংশ, অতএব সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কয়ার থিটা, এইটুকু লিখলেই চলবে। কোনটা এত ডিটেইলসে না লিখলেও চলবে।
আচ্ছা, তারপরে চলে আসছে পাঁচেরটা, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে এর ব্যাসার্ধ কত? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতল ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কয়ার, তাই তো? তাহলে শর্ত কি বলছে? এটা পাঁচেরটা শর্তানুসারে 3 পাই আর স্কয়ার সমান 36 পাই, তাই তো? 3 পাই আর স্কয়ার সমান 36 পাই। একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই হলে ব্যাসার্ধ 3 সেমি হবে, তাই বলছে। আচ্ছা, তাহলে আর স্কয়ার সমান কত হবে? 36 পাই বাই 3 পাই, পাই পাই কেটে গেল 12, তাহলে আর এর মান হয়ে গেল √12, তার মানে 2√3। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে গেল? মিথ্যা। এটা হয়ে যাচ্ছে কি? মিথ্যা। বলেছে ব্যাসার্ধ বলেছে কত? 3 বলেছে, কিন্তু আমরা কি পাচ্ছি? ব্যাসার্ধটা কত হয়ে যাচ্ছে? 2√3। তাহলে এটা অর্ধগোলকের সমগ্রতল, এই যে অর্ধগোলক তার সমগ্রতল মানে এই একটা তল বৃত্তাকার তল আর এই একটা তল, হ্যাঁ। তাহলে এই দুটো মিলে এটা হচ্ছে সমতল আর এটা হচ্ছে বক্রতল। এটা 2 পাই আর স্কয়ার, এটা পাই আর স্কয়ার, এটা পাই আর স্কয়ার আর এটা হচ্ছে 2 পাই আর স্কয়ার, মিলে কত হয়ে গেল? টোটাল 3 পাই আর স্কয়ার। সেই 3 পাই আর স্কয়ার সমান কত হবে? তাহলে 36 পাই হবে। সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম? ব্যাসার্ধ পেয়ে গেলাম 2√3, কিন্তু বলেছে ব্যাসার্ধ কত হবে? 4 সেন্টিমিটার বলেছে, তাই তো? এখানে না 3, সেই হিসাবে এটা মিথ্যা হয়ে গেল। আমাদের হচ্ছে ব্যাসার্ধ 2√3, বলছে 3 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে চলে আসছি 6টায়। কি বলেছে? বোঝাই দুটি ছেদবিন্দু থেকে এক অক্ষের উপর লম্ব টানলে এক অক্ষ ও লম্বের ছেদবিন্দু ভুজি হলো মধ্যমা। এটা ঠিক না ভুল? এই যে আমরা ওজাই গঠন করেছিলাম, তো এই একটা ওজাই হয়েছিল, এই একটা ধরো ওজাই হয়েছিল, এখান থেকে যে লম্ব টানছিলাম, হ্যাঁ, এই বিন্দুটার ভুজ, এই ভুজটাই হয়ে গেল মধ্যমা, মানে এখান থেকে x স্থানাঙ্কটাই হয়ে গেল মধ্যমা, তাই তো শিখেছিলাম আমরা? এটা সত্য। তাহলে এই অঙ্কটা হচ্ছে কি? 6 অঙ্কটা কি হয়েছে? এটা তাহলে সত্য। আমি আরেকবার বলে দিচ্ছি, আমরা ওজাই অঙ্কন করেছিলাম কিভাবে? দু রকমের ওজাই করেছিলাম। একটা কি করেছিলাম? ক্ষুদ্রতর সূচক ওজাই আর একটা বৃহত্তর সূচক ওজাই। তা দুটো ওজাইয়ের ছেদবিন্দু যেখানে হচ্ছিল সেখান থেকে আমরা একটা যদি লম্ব টানছিলাম, সেই লম্বটা আমাদের x অক্ষকে যেখানে ছেদ করছিল সেই বিন্দুটার, এই যে এই বিন্দুটার ভুজকেই বলা হয়, কি বলা হয়? এই বিন্দুর ভুজটাকে বলা হচ্ছে ওদের মধ্যমা, তাই তো? তাহলে সেই হিসাবে তাহলে মধ্যমাটা কত হবে? এই বিন্দুটার ভুজ, সেটা সত্য। তাহলে এটা এখানে তাই তো বলেছে। তাহলে 3 অঙ্কগুলো শেষ হলো আমাদের। চলে আসবো 4 অঙ্কে। আচ্ছা, 4 একেরটা কি বলেছে? r% হার সুদে কোন মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছর? হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদে কোন মূলধন 8 বছরে দ্বিগুণ, 8 বছরে হচ্ছে দ্বিগুণ, তার মানে কি হচ্ছে? p * 1 + r/100 টু দি পাওয়ার n মানে হচ্ছে কত? 8, এটা মানে হচ্ছে কত? দ্বিগুণ মানে কত? 2p। কি বুঝতে পারলে সবাই? তাহলে প্রথম শর্ত তাই বলছে যে r% সুদের হারে যদি আসলটাকে আমরা p করি, আসল p, তাহলে কি বলেছে? 8 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, কেটে গেল। তাহলে 1 + r/100 টু দি পাওয়ার 8 সমান কত হয়ে যাচ্ছে? 2 হবে। এটা আমরা পেয়ে থাকলাম এবার। হ্যাঁ, এবার বলেছে কত বছরে 4 গুণ হবে। হ্যাঁ, কত বছর আমরা জানা নাই। তাহলে p দ্বিতীয় ক্ষেত্রে p * 1 + r/100 টু দি পাওয়ার মাথায় n, এবার এইটা সমান কত? এবার 4 গুণ হবে, মানে 4p হবে, তাই বলতে চেয়েছে তো? প্রথমে বলেছিল দ্বিগুণ হবে, সেই হিসাবে এটার মান 2 পেয়ে গেলাম। পরে বলছে 4 গুণ হবে, সেখানে বছরটা আমাদের জানা নাই, মাথায় ঢুকছে জিনিসটা? তাহলে এখানে p টাকার r% সুদের হারে n বছরে ধরে নিচ্ছি, সেটা 4 গুণ হবে ধরে নিচ্ছি। হ্যাঁ, দিয়ে এটা ধরি n বছরে, এটা লিখলে ভালো হয়, n বছরে 4 গুণ হবে।
তাহলে এটা লিখতে পারবো পিপি কেটে গেল 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n সমান 4 হয়ে গেল, তাই তো? 4 কে আমরা কি লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারি। তার মানে কত লিখতে পারবো, এই দেখো 2 মানে কত হয় এটা, তার মানে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 8 ইনটু 2 লিখতে পারবো। তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n সমান 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 8 গুণ 16 হয়ে গেল। তার মানে n এর মান কত হয়ে গেল 16 বছর। তাহলে কত হবে 16 বছরে 4 গুণ হবে, 16 বছরে 4 গুণ হবে। কিভাবে করা হলো বুঝতে পারলে সবাই? তাহলে প্রথমেই বলেছিল 8 বছরে দ্বিগুণ হবে বলেছিল, সেই জন্য এটা লিখতে পারলাম। আসলটাকে যদি p ধরে নিই, দিয়ে এই মানটা 2 পেয়ে থাকলাম, p কেটে গেল দুই দিক থেকে। আচ্ছা ধরি n বছরে সেটা 4 গুণ হবে, তাহলে মাথায় n সমান কত 4p, দুই দিক থেকে p কেটে গেল, 4 থাকলো, 4 মানে তো 2 স্কয়ার, এই 2 এর মানটা বসিয়ে দিলাম। হ্যাঁ, আর স্কয়ারটা থেকে গেল, 8 দুগুণ কত 16 হলো। দেখো তুলনা করলে ভিতরটা সেম, তাহলে n এর মানের সঙ্গে 16টা কি হবে সমান হবে। অর্থাৎ আমরা সময়টা কত পেয়ে গেলাম 16 বছর। আচ্ছা চলে আসছি 2 এর অঙ্কে কি বলেছে দেখি। কোনো এক ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ, ওই ব্যবসায় বছরান্তে বি 1,500 টাকা লভ্যাংশ পেলে এর লভ্যাংশ কত হবে? এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ, বি এর এত টাকা লভ্যাংশ হলে তাহলে এর লভ্যাংশ খুবই সহজ, এর লভ্যাংশ সমান কত হবে 1500 ইনটু 1.5 গুণ মানে 3/2 এত টাকা। কি বুঝতে পারলে সবাই? বলছে এ বি এর 1.5 গুণ মূলধন দিয়েছে, 1.5 গুণ মূলধন দিলে তো 1.5 গুণ লভ্যাংশ পাবে। আমরা তো অংশীদারি কারবারে তাই জানি যে যে যেমন মূলধন দেবে, যে বেশি মূলধন দেবে সে বেশি লাভ পাবে, যে কম মূলধন দেবে কম লাভ পাবে। যেহেতু এ বি এর 1.5 গুণ দিয়েছে আর বি এর লাভটাই দিয়েছে, দেখো বি 1500 টাকা লভ্যাংশ বললো, তাহলে এর লভ্যাংশ হবে 1.5 গুণ হবে, কেটে গেলে 750, দ্বিগুণ করলে 0, 5 থেকে 2250 টাকা। তাহলে এর লভ্যাংশ কত হয়ে গেল 2250। বুঝতে পারলে সবাই এটা? আচ্ছা চলে আসছি আমরা 3 এর অঙ্কে, 4 এর 3। সমাধান না করে পি এর যে সকল মানের জন্য এত সমীকরণের বাস্তব ও সমান বীজ হবে তা নির্ণয় করো। তাহলে পি এ যে সকল মানের জন্য এত সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে তা নির্ণয় করো। আচ্ছা সমীকরণটা আমরা লিখে নিই, x² প্লাস p মাইনাস 3 ইন্টু এক্স প্লাস পি সমান 0। আচ্ছা এবার আমরা শিখেছিলাম কি বাস্তব ও সমান বীজ হতে গেলে নিরূপক কি হয় 0 হয়। তাহলে নিরূপক কত b² মাইনাস 4, তাই জানি তো আমরা নিরূপক এই তাহলে মানটা কত, b হচ্ছে p মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 4, a হলো 1, c হলো p। আচ্ছা p² মাইনাস বর্গ করলে 6p প্লাস 9 মাইনাস 4p, তাহলে কত হয়ে গেল p² মাইনাস 10p প্লাস 9। আচ্ছা এবার আমরা কি শিখেছি যে বাস্তব ও সমান হলে বীজ দ্বয় বাস্তব ও সমান হলে কি হয় b² মাইনাস 4ac সমান 0 হয়। তাহলে অতএব এটা সমান 0 হবে, p² মাইনাস 10p প্লাস 9 সমান 0। এটাকে মিডলটা ফ্যাক্টর ভাঙলে p মাইনাস 9 p মাইনাস 1 সমান 0। মিডলটা ফ্যাক্টর ভেঙে নেবে, হ্যাঁ আমি ভাঙলাম না, 9 কে 9 মিডলটা ফ্যাক্টর ভাঙলে তাহলে p মাইনাস 9 p মাইনাস 1 আমরা উৎপাদক পাবো। তাহলে অতএব কি লিখতে পারবো এখান থেকে p মাইনাস 9 সমান 0 বা p সমান 9, অথবা
পি মাইনাস ওয়ান সমান 0 বা পি সমান 1। তাহলে পি পি এর কি মান পেলাম? 9 আর 1 মানের জন্য এদের বাস্তব এবং সমান বীজ হবে। হ্যাঁ, তো সমীকরণটা কি ছিল? এই একটা সমীকরণ ছিল, কি বলেছিল যে এই সমীকরণের বাস্তব এবং সমান বীজ হওয়ার ক্ষেত্রে পি এর মান কি হবে তাই বলেছিল। তা বাস্তব সমান বীজ আমাদের কোনো বীজ বাস্তব না অসমান না অসমান এগুলো জানতে গেলে আমাদের নিরূপক জানতে হয়। নিরূপক কি? বি স্কয়ার মাইনাস 4ac, তার মানটা কত পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম। তো এখানে কি বলছে যে আমাদের যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে কি হয়? নিরূপকটা শূন্য হয়। তাই করলাম, করে এখান থেকে তার মানে এটার মান শূন্য হলো, মিডলটা ফ্যাক্টর ভেঙে এটা পেলাম, পি এর মান পেয়ে গেলাম একটা 9 পেলাম, একটা কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে 4 এর অঙ্কটা কি বলেছে? x প্রপোর্শনাল টু yz এবং y প্রপোর্শনাল zx হলে দেখাও যে z একটি ধ্রুবক। x প্রপোর্শনাল টু yz বা x সমান k1 yz আমি ধরে নিলাম। হ্যাঁ, আচ্ছা, আবার কি বলেছে? y প্রপোর্শনাল টু zx বা y সমান k2 zx পেয়ে গেলাম এটা। এবার আমরা লেফট হ্যান্ড এটা 1 নং ও 2 নং, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আচ্ছা, এখানে সবাইকে k1 সমান ভেদ ধ্রুবক লিখলেও হবে, না লিখলেও শর্ট কোশ্চেনের ক্ষেত্রে অতটা জরুরি না, যদি পারো সময় পাও লিখে দিবে যেটা k1 ভেদ ধ্রুবক বা এখানে k2 ভেদ ধ্রুবক, এটা লিখে দিই। হ্যাঁ, যে আমরা 1 ও 2 গুণ করে পাই, 1 ও 2 গুণ করে পাই। তাহলে x ইনটু y সমান k1 yz ইনটু k2 yz zx। তাহলে xy সমান xy ইনটু k1 k2 z স্কয়ার। xy xy কেটে গেল, তাহলে z স্কয়ার সমান 1 বাই k1 k2 বা z সমান রুট ওভার প্লাস মাইনাস 1 বাই k1 k2 সমান কি? এটা ধ্রুবক। তাহলে বলেছে z এর মান ধ্রুবক, সেটা প্রমাণ করতে, তাই প্রমাণ হয়ে গেল। k1 k2 তো ধ্রুবক, k1 ও ভেদ ধ্রুবক, k2 ভেদ ধ্রুবক, তাহলে তাদের গুণফলের কি হচ্ছে ব্যস্ত অনুপাতের বর্গমূলটা কি হয়ে যাবে? সেটাও ধ্রুবক হয়ে যাবে। তাই তো বুঝতে পারলে সবাই? তাহলে এটাকে এখানে k1 ধরে নিলাম অশূন্য ভেদ ধ্রুবক, এটা k2 ধরলাম অশূন্য ভেদ ধ্রুবক, দুটোকে সমীকরণটাকে গুণ করলাম, করলে দুই দিক থেকে xy xy কেটে গেল, z স্কয়ার মান দাঁড়ালো 1 বাই k1 k2 বা z এর মান দাঁড়ালো এটা। এটা মানে তো একটা ধ্রুবকের বর্গমূল মানে সে ধ্রুবক কি হয়। সুতরাং তাহলে z এর মানটা কি পেয়ে গেলাম? আমরা ধ্রুবক পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসছে 5। কি বলেছে? দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? হ্যাঁ, তা ধরি দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু x সেমি। এবার সদৃশতার ধর্ম অনুযায়ী কি হবে? প্রথমটার পরিসীমা, তাই তো? প্রথমটার পরিসীমা কত আছে আমাদের? 20 বাই দ্বিতীয়টার পরিসীমা কত? 16 সমান প্রথমটার বাহুর দৈর্ঘ্য কত? 9 বাই দ্বিতীয়টার বাহুর দৈর্ঘ্য x। এই বলতে চেয়েছে তো, প্রথমটার বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয়টার। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, দুটো ত্রিভুজ সদৃশ হলে, এই যে সদৃশ ত্রিভুজ আমি আঁকলাম এখানে, এই একটা ত্রিভুজ সদৃশ যদি হয়, তাহলে এদের পরিসীমার অনুপাত মানে এই তিনটে বাহুর যোগফল, এই তিনটে বাহুর যোগফলের অনুপাতটা এদের অনুরূপ বাহু, ধরো এটার সঙ্গে এটা অনুরূপ বাহু, তাদের অনুরূপ বাহুর সঙ্গে সমান হবে, বা এই বাহু দুটোর অনুপাতের সঙ্গে সমান হবে, অথবা এই বাহু দুটোর অনুপাতের সঙ্গে সমান হবে।
তাহলে এটা মনে রাখবে, সদৃশতা চ্যাপ্টারে আছে, আমার এখন একটু যায়নি চ্যাপ্টারটা, তবু আমি বলে দিচ্ছি। দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের পরিসীমার অনুপাত, মানে এর পরিসীমা ইস্টু এর পরিসীমা সমান কি হবে, এর অনুরূপ বাহু বাই এর অনুরূপ বাহু, অথবা এর এই অনুরূপ বাহু বাই এই অনুরূপ বাহু, তাও হতে পারে, অথবা এর এই অনুরূপ বাহু বাই এর অনুরূপ বাহু। মানে মোট কথা অনুরূপ বাহুগুলির অনুপাত তাদের পরিসীমার অনুপাতের সঙ্গে সমান হবে। এটা খেয়াল থাকবে, দুটো ত্রিভুজ সদৃশ হলে তাদের পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুর অনুপাতের সঙ্গে সমান হবে। আমি ধর্মটা একটু লিখে দিলেও দিতে পারি, একটু সময় নষ্ট হবে বলে লিখলাম না। আচ্ছা, বজ্রনন করলে x সমান কত হবে, 16 গুণ 9 বাই 20, 2 দিয়ে কেটে গেলে 10, 2 দিয়ে কেটে গেলে 8, 72 বাই 10 তখন 7.2 সেন্টিমিটার। তাহলে বাহুটা কত হয়ে যাবে, 7.2 সেন্টিমিটার। আমি ধর্মটা আমি আরেকবার বলার চেষ্টা করছি, তোমরা মনে রাখার চেষ্টা করবে। দুটো ত্রিভুজ সদৃশ হলে তাদের পরিসীমার অনুপাত, হ্যাঁ, তাদের কিসের অনুপাত, পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান হবে। অর্থাৎ এইটার সঙ্গে যদি এটা অনুরূপ বাহু হয় তাহলে এই দুটোর যা অনুপাত হবে এদের পরিসীমার অনুপাতও তাই হবে, বা এই দুটোর অনুপাত যা হবে তাদের পরিসীমার অনুপাতও তাই হবে, বা এই বাহু এটা অনুরূপ বাহু, তো এদের অনুপাত যা হবে পরিসীমার অনুপাতটা কি আসবে, তাই আসবে। আচ্ছা, 6 অঙ্কে চলে আসছে আমরা। এবিসি ত্রিভুজে এবিসি কোণ 90 ডিগ্রি, এবি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ কত? একটা ত্রিভুজে আছে এ বি সি, 5, এটা 12, এটা 90 ডিগ্রি, তাই তো বলা আছে 5, 12 আর বিসিটা 12 সেন্টি, এটা 90 ডিগ্রি, তাহলে পরিব্যাসার্ধ। আচ্ছা, এসি সমান পিথাগোরাস সূত্র কাজে লাগায়, এসি সমান কত হবে, রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, 5 5 কত হয়ে যাচ্ছে 25 প্লাস 144, তাহলে রুট ওভার কত হয়ে যাচ্ছে 169, বর্গমূল করলে কত চলে আসছে 13 চলে আসছে, তাই তো? তাহলে এটা বর্গমূল কত পেয়ে গেলাম আমরা, 13 পেয়ে গেলাম। তার মানে অতিভুজটা পেয়ে গেলাম 13, এটা অতিভুজ এসি, এটা পেয়ে গেলাম কত, 13 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে অতএব পরিব্যাসার্ধ কি হয় আমরা জানি, পরিব্যাসার্ধ অতিভুজের অর্ধেক, তার মানে 13/2 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। তাহলে মনে থাকবে যে একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ জানা থাকে তাহলে তার অর্ধেকই হয়ে যাবে তার পরিব্যাসার্ধ, হ্যাঁ, সেই বাহুটার অর্ধেক, অর্থাৎ অতিভুজের অর্ধেকটাই হয়ে গেল পরিব্যাসার্ধ। আচ্ছা, 7এরটা কি বলেছে দেখি, এবিসি ত্রিভুজের এবি সমান বলে দিয়েছে, এসি সমান বলে দিয়েছে, বিসিও বলে দিয়েছে, তাহলে বিএসি কোণের মান কত? হ্যাঁ, একটা ত্রিভুজ আছে। আচ্ছা, এবি কত বলেছে, এবি সমান বলেছে 2a - 1, বিসি কত বলেছে 2a + 1, আর এসি কত বলেছে 2√2a, এই তো বলেছে। আচ্ছা, এখান থেকে আমাদের কি করতে হবে, বিএসসি কোণের মানটা কত বের করতে হবে, হ্যাঁ, বিএসসি কোণ। আচ্ছা, আমরা এখান থেকে দেখে কিন্তু বুঝতে পারছি। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, বিসি স্কয়ার এই এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার কি হচ্ছে দেখি, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান কত হয়, এবির মান হচ্ছে কত 2a - 1 এর হোল স্কয়ার, আর এসির মান কত হচ্ছে 2√2a তার হোল স্কয়ার, কি তাই তো? দেখো কত হয়ে গেল, এটা যা আছে রেখে দিলাম, 2a - 1 এর হোল স্কয়ার, এটা করলাম কত, তাহলে 2 × 2 = 4, তাহলে 8 স্কয়ার, না না ভুল করলাম, দেখি এটা, ও এটা পুরোটা রুট আছে, তাহলে 8a বর্গ করলে কত হয়ে গেল 8a, 2 এর বর্গ 4 আর √2 বর্গ 2, এটা 4 × 8 হলো, আর এটা a, এটা শুধু a হবে। এটা তোমার কি করছি দেখো, 2a - 1 এর হোল স্কয়ার
প্লাস 4 ইন্টু 2a ইন্টু 1, মানে দেখো কি সূত্র ফেলে দিলাম, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, সূত্র কি হয়ে গেল, a প্লাস b হোল স্কয়ার সমান কত, দেখো a প্লাস b হোল স্কয়ার মানে 2a প্লাস 1 হোল স্কয়ার মানে কত, bc স্কয়ার সমান কত, bc স্কয়ার। তাহলে অতএব ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ কোনটা হবে, বিসি, যার অতিভুজ বিসি। আর অতিভুজ বিসি হলে দেখো ছবি, এটা ছবি আঁকছি তাহলে বুঝতে পারবে, অতিভুজ হচ্ছে বিসি, এটা এ বি সি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে অতএব কোণ বিএসি সমান 90 ডিগ্রি। আমরা বোঝাতে পারলাম, আমি একটু সামান্য জটিল আছে, আমি বুঝিয়ে দিই আরেকবার। আচ্ছা, এখানে এই যে বাহুগুলো মাপ দেখেছি, এগুলো দেখে আমি কিন্তু মোটামুটি একটা আইডিয়া করে নিলাম, এখানে এইটা অতিভুজ হওয়ার সম্ভাবনা বেশি, আর এই দুটো বাহু একটা লম্ব একটা ভূমি হবে। তাহলে আমরা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার মানটা বের করলাম, করে সরল করে এই পর্যন্ত আসলাম। আসার পরে দেখলাম এইটাকে যদি না ভেঙে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab সূত্রে ফেলে দিই, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র চলে আসছে, ভাঙতে কম হচ্ছে, আমাদের খাটাখাটনি কম হবে। তাহলে এখান থেকে কি পেলাম, বিসি স্কয়ার পেয়ে গেলাম, তার মানে এটা মানে তো বিসি। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম অঙ্কটা, যে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার অতিভুজ কত, বিসি। এবার অতিভুজের বিপরীত কোণটার মান কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে সেই হিসাবে বিএসি কোণের মান কত হয়ে গেল, 90 ডিগ্রি। আচ্ছা, পরেরটা চলে আসছে 8। কি বলেছে, x সমান a sec থিটা y সমান b tan থিটা হলে x ও y এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, x সমান a sec থিটা, তাহলে এখান থেকে বলো sec থিটার মান কত, x বাই a। আচ্ছা, y সমান b tan থিটা, তাহলে অতএব tan থিটার মান কত হবে, y বাই b। এই দুটো মান আমরা বের করে রাখলাম। হ্যাঁ, এবার আমরা জানি sec আর tan এর মধ্যে সম্পর্ক কি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাই তো জানি সূত্র। আমরা একটা অভেদ জানি তো, sec স্কয়ার থিটা সি এটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত, 1। সেখানে আমরা এই মানগুলো বসে পুট করে দেব, বা sec থিটার মান হচ্ছে কত, x বাই a তার হোল স্কয়ার মাইনাস এটা y বাই b তার হোল স্কয়ার সমান কত, 1, বা x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার সমান কত হয়ে গেল, 1 হয়ে গেল। এটাই দেখো থিটা বর্জিত সম্পর্ক পেয়ে গেলাম, x আর y এর মধ্যে কোনো থিটা থাকলো, এখানে থাকলো না, এটাই চেয়েছে আমাদের। এটাই তাহলে অ্যানসার। হ্যাঁ, থিটা বর্জিত সম্পর্ক তাই চেয়েছে, অর্থাৎ থিটাকে অপনয়ন করে দিতে হবে, আমরা এইভাবে অপনয়নটা করে দিলাম থিটাকে। তাহলে এখানে sec থিটা মান বের করলাম, এখানে tan থিটা মান বের করলাম, যে sec আর tan এর মধ্যে যে অভেদ আছে সেই অভেদের মানটা বসিয়ে দিলাম, আমাদের কি পেয়ে গেলাম, sec আর tan এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। নয়টা কি বলেছে দেখি, tan থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 হলে tan থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3, তাই বলেছে। খুব সহজ অঙ্ক এটাও। হ্যাঁ, এটা বলেছে বলে এখান থেকে sin থিটা প্লাস cos থিটা এর মান কত, খুব সহজে বেরিয়ে চলে আসবে। আচ্ছা, এটা মানে কত লিখতে পারি, tan √3 মান কত লিখতে হয়, tan 60 ডিগ্রিতে, তাহলে 60 ডিগ্রি বসিয়ে দিলাম, দুই থেকে tan বাদ চলে যাচ্ছে, তাহলে অতএব থিটা প্লাস 15 ডিগ্রি সমান 60 ডিগ্রি, বা থিটা হয়ে গেল কত, 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান 45 ডিগ্রি। এই কিসের মান চেয়েছে এবার, এটা sin থিটা প্লাস cos থিটা, sin থিটা প্লাস cos থিটা এর মান চেয়েছে। তাহলে sin 45 cos 45 1/√2 1/√2 যোগ করলে √2 লসাগু করলাম, 1 + 1 2/√2 কেটে গেলে শুধু √2 হলো। হ্যাঁ,
তাহলে এদের মান কত হয়ে গেল sin থিটা প্লাস cos থিটা মান কত বেরিয়ে গেল 2 শুধু √2 বেরিয়ে গেল আমাদের। বুঝতে পারলে সবাই এটা tan থিটা সমান √3 বলেছে, √3 মান tan এর কত ডিগ্রিতে হয় 60 ডিগ্রিতে হয়, বসিয়ে দিলাম, দুই দিকে tan tan বাদ চলে গেল, থিটা প্লাস 15 ডিগ্রি সমান 60 ডিগ্রি, থিটার মান কত বেরিয়ে গেল 45 ডিগ্রি, দিয়ে মানগুলো বসিয়ে দিলাম আমরা, পেয়ে গেলাম এটা। আচ্ছা 9-10 এবার একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ যদি বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল সাংখ্যমান ছোট গোলকটির আয়তনের সাংখ্যমানের সমান হয় তবে ছোট গোলকটির ব্যাসার্ধ কত? ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, ধরি বড় এই ছোট গোলকটা আগে ধরে নিই, ছোট গোলক ব্যাসার্ধ আর একক, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কি হবে 2r একক দ্বিগুণ। আচ্ছা ব্যাস দ্বিগুণ হওয়া মানে ব্যাসার্ধ দ্বিগুণ হয়, আমরা তাহলে ব্যাসার্ধ দিয়ে ধরলাম, হ্যাঁ ব্যাস দিয়ে আর ধরলাম না। একটা জিনিসের ব্যাস দ্বিগুণ হওয়া মানে ব্যাসার্ধ কি হয় দ্বিগুণ হয়, এটা তো সাধারণ জ্ঞানের প্রশ্ন একটা। সেখান থেকে আমরা কি করবো এবার বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, বড় গোলকের সমগ্রতল সূত্র হবে কি, বড় গোলক যেহেতু 4 পাই × 2r² বর্গ একক, 2 × 4 হবে, তাহলে 4 পাই × 4r² 16, টোটাল কত হয়ে গেল 16 পাই r² বর্গ একক। আর ছোট গোলকে কি বলেছে এবং ক্ষেত্রফল সাংখ্যমান ছোট গোলকের আয়তন, ছোট গোলকের আয়তন বের করি, ছোট গোলকের আয়তন 4/3 পাই আর কি ঘন একক। তাহলে শর্ত কি বলছে, শর্ত বলছে এইটা আর এটার সঙ্গে সমান, তাহলে 4/3 পাই আর কিউ সমান 16 পাই r², দুই থেকে পাই r² কেটে গেল, 4/3 r সমান 16, কি তাই হবে তো, পাই r² কেটে গেল, এদিকে পাই r² একটা r থেকে যাচ্ছে, আর এদিকে পাই r² কেটে গেল, শুধু 16 করে থাকছে, দেন r এর মান কত হয়ে গেল 16 × 3/4, 4 × 16 মানে 12 পেয়ে গেলাম, আর ব্যাসার্ধ পেয়ে গেলাম 12, ছোট গোলকের ব্যাসার্ধ পেয়ে গেলাম 12, তো উত্তর হবে কত 12। অতএব ছোট গোলকের ব্যাসার্ধ 12 একক। সবাই বুঝতে পারলে? তাহলে আমরা ছোট গোলকের এখানে শর্ত কি বলেছিল যে ছোট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে বড় গোলকের ব্যাসটা হচ্ছে ছোট গোলকের ব্যাসের দ্বিগুণ হচ্ছে বড় গোলকটা, তাহলে আমরা ছোট গোলকের ব্যাসার্ধটাও তাহলে দ্বিগুণ হবে নিশ্চয়ই, তো সেই হিসাবে ছোট গোলকের ব্যাসার্ধ r ধরে বড় গোলকের ব্যাসার্ধ 2r নিলাম, বড় গোলকের সমগ্রতল বের করলাম, ছোট গোলকের আয়তন সমান বের করলাম, দিয়ে বলেছে এদের সাংখ্যমান দুটো সমান, একক কিন্তু এক সমান হতে পারে না, এটা ক্ষেত্রফল এটা আয়তন, তাহলে একক কখনো সমান হতে পারে না, কি সমান হতে পারে তাদের সাংখ্যমান সমান হতে পারে, হ্যাঁ সংখ্যাগত মানটা সমান হতে পারে, এটা একক। সেই হিসাবে তাহলে কি হলো, আমরা একক দুটোকে বাদ দিয়ে বাকি সাংখ্যমান দুটো সমান করে আর এর মান কত পেয়ে গেলাম 12 পেয়ে গেলাম, তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ কত হয়ে গেল 12 একক হয়ে গেল। আচ্ছা তারপরে আসছে একটি আয়তক্ষেত্রের তল সংখ্যা x, বার সংখ্যা y আর শীর্ষবিন্দু সংখ্যা z, কর্ণের সংখ্যা p হলে x - y, এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক, x - y + z + p এর মানটা কত? x কি বলেছে, এটা আয়তক্ষেত্রের তল সংখ্যা, আয়তক্ষেত্রের তল কত বলা হয় দেখো, আয়তক্ষেত্রের তল 1 2 3 4 5 6টা তল হয়, তাহলে x এর মান 6 মাইনাস y কি বলেছিল
ওয়াই হচ্ছে শীর্ষবিন্দু হয় এ না ধার সংখ্যা হচ্ছে কতগুলো ধার, দেখো ধার আয়তঘন ছবি এটা মোটামুটি একটা আয়তঘন, উপরে 4টে ধার, নিচে 4টে ধার, আর এই সাইডে 4টে ধার, মানে 12টা ধার। তাহলে ওয়াই মান হচ্ছে কত 12। জেড এর মান কত, জেড বলেছে শীর্ষবিন্দুর সঙ্গে এটা 8টা, আর পি হচ্ছে কর্ণের সঙ্গে, কর্ণ হচ্ছে 4খানা থাকে, এই কোণা থেকে এই কোণা, ওই উপরে কোণা থেকে নিচের কোণা, ওই নিচের কোণা থেকে এই উপরে কোণা, আর এই নিচের কোণা থেকে ওই উপরে কোণা, হ্যাঁ, আর এই নিচের কোণা থেকে এই উপরে কোণা, মোট 4টে হয়। তাহলে এটা পি এর মান হবে কত 4 দিয়ে 12, তাহলে 6 অ্যান্সার হবে। এটা অ্যান্সারটা কত হয়ে গেল, এটা 6। আর শেষ অঙ্ক হচ্ছে আমাদের 12টা, কি বলেছে 11, 12, 14 x-2 এই সংখ্যাগুলো রাশিগুলি ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে তাদের মধ্যমা 24 হলে x এর মান কত। আচ্ছা এখানে মোট সংখ্যা কি কি আছে দেখি, 11, 12, 14, x-2, x-4, x + 4, x + 9, 32, 38 আর 47। মোট পদ কতগুলো আছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, তাই তো মোট পদ আছে কতগুলো, 9টা। দেখে নি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। 9টা থাকলে মধ্যপদ হচ্ছে কোনটা, 1, 2, 3, 4, এইটা হচ্ছে মধ্যপদ। তাহলে মধ্যমা হলো সমান x + 4। তাহলে অতএব x + 4 এই মধ্যমার মান কত বলে দিয়েছে আবার, কত 24। এটা সমান 24, বা x এর মান কত হয়ে গেল 24 - 4 = 20। তাহলে x এর মানটা কত পেয়ে গেলাম আমরা, খুব সহজ অঙ্ক করে দিয়েছে। 9খানা রাশিমালা দেওয়া মানে মধ্যপদ হবে, তাহলে পঞ্চম পদটা হবে মধ্যম পদ, হ্যাঁ। পঞ্চম পদটা যদি মানে ঊর্ধ্বক্রমে সাজানো থাকে, এটা ঊর্ধ্বক্রমেই সাজানো আছে, কোনো অসুবিধা নেই। তাহলে x + 4 এর মান কত পেয়ে গেল, তা 24। এটা 24 মধ্যমা বলে দিয়েছে, x এর মান কত পেয়ে গেলাম আমরা, 20 পেয়ে গেলাম। তাহলে আমাদের 17 সাল পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। দেখি আরেকদিন শর্ট কোশ্চেন করিয়ে আমি আবার আমরা এতে চলে যাব, লেসনে চলে যাব, হ্যাঁ, বইয়ের লেসনে।